তথ্য দূষণ, ভ্যাট এবং ভারতীয় লক্ষণরেখা। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। তথ্য দূষণ অর্থাৎ ইনফরমেশন পলিউশন, এটা সব দেশে আছে কম বেশি। এটা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ডিপ ফেক ইত্যাদি হতে পারে। এরপরেও আমরা দেখি যেখানে তথ্যকে লুকিয়ে রাখা হয় অথবা আংশিক প্রকাশ করা হয়, সেখানেও এই দূষণ ঘটে। এমনকি তথ্যের অবমূল্যায়ন যদি হয় অথবা এটা যদি অতিমূল্যায়ন হয়, সেখানেও এই তথ্য দূষণ ঘটতে পারে এবং ঘটে। বাংলাদেশে একটা বিপ্লব ঘটে গেছে, যে কোনো ডেফিনেশন, যে কোনো স্ট্যান্ডার্ডে এটা একটা বিপ্লব। আমরা জানি এখানে একটা সরকার ছিল, সেই সরকারটা উৎখাত করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে এটাকে আমরা বলবো সাকসেসফুল হয়েছে এবং পরবর্তী পর্যায়ে রিফর্ম করার কথা। কারণ আমরা জানি যে বিপ্লবের একটা শর্ত হচ্ছে যে এখানে যে পুরাতন কিছু যা আছে সেটাকে নষ্ট করে নতুন করে একটা সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে। পুরাতন সব কিছুই না, যেটা খারাপ সেটাকে মানে নষ্ট করে ধ্বংস করে সাজিয়ে নতুন করে একটা সাজাতে হবে, একটা ব্যবস্থা আনতে হবে। তো এই জিনিসটা এখনও বাকি আছে এবং এটা হবে কি না সে নিয়ে অবশ্যই অনেকে তারা সন্দেহ পোষণ করেন এবং কোয়াইট রাইটলি। আমরা জানি যে ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা ফরাসি বিপ্লব, সেখানে প্রথম দিকে এরা সাকসেসফুল হয়, অর্থাৎ সেখানে রাজতন্ত্র সে মানে পতন ঘটে। কিন্তু কিছু বছর পরেই, বেশ কয়েক বছর পরে আমরা দেখি সেখানে আবার রাজতন্ত্র ফিরে আসে। বাংলাদেশে এই যে তথ্য যে বিভ্রাট ঘটে, দূষণ ঘটে, এর পেছনে যেটা আমি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে, যে প্রশ্নগুলো আনপ্যালেটেবল হবে, মনে হবে যেটা প্রশ্নটা শুনতে ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগে না, কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে এবং তার উত্তর পেলে আমরা সেখানে দেখব সে মানে যে দূষণ হয় সে দূষণটা থাকবে না। শুধু দূষণ মুক্ত করার জন্যই কিন্তু এই সমস্ত প্রশ্ন করা। এখন আমি কদিন আগে একটা পত্রিকাতে দি ইকোনমিক টাইমসে আমি দেখলাম যে সেখানে বলা হয়েছে আমাদের যিনি সেনাপ্রধান ওয়াকার সাহেব, তাকে বলা হয়েছে তিনি প্রো ইন্ডিয়া অর্থাৎ ভারতপন্থী। কেন বলা হয়েছে এটা, কারণটা কি? এবং এটা যদি আমরা প্রকৃত উত্তরটা পাই, এটা কি সত্যিই তারা জেনে শুনে বলেছে নাকি আন্দাজে বলেছে, এটা যদি উত্তরটা আমরা পাই তাহলে আমরা এখানে দেখব যে কোনো মানে দূষণ ঘটবে না। এই জন্য এগুলো প্রশ্ন করা উচিত। এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশে যখন আন্দোলন চলে তখন বেশ কিছু মানুষ পোস্ট দিয়েছিল, দু একজন কথা বলেছিল, তাদেরকে জেলে পড়া হয়েছে। এমনকি একটা মেয়ে, সে একটা পোস্ট দিয়েছে, খুব বেশি কিছু বলে নেই এই হাসিনার বিরুদ্ধে, তাকে জেলে পাঠিয়ে অত্যাচারিত করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু এক ভদ্রলোক, আমরা জানি ইন্টেলেকচুয়াল অবশ্যই, মানে শিক্ষক, উনি বেশ কথা বলেছেন এর বিরুদ্ধে, এই হাসিনার বিরুদ্ধে। তিনি টেলিভিশনে কথা বলেছেন এবং বেশ জোরে সোরে উনি কথা বলেছেন। সেটা যদি আমরা দেখি যারা জেলে গেছে তাদের তুলনায় সেই কথাবার্তাগুলো আরও বেশি মারাত্মক, অন্তত শেখ হাসিনার জন্যে, অথচ তা কিছু হয়নি। এমনি আরেক ভদ্রলোক আছেন যিনি ইউটিউবে অনেক কথা বলেছেন এই হাসিনার বিরুদ্ধে, তারও কিছু হয়নি। কেন? এই প্রশ্নগুলো মানুষ করে এবং এটা যদি উত্তর পাওয়া যায় তাহলে এখানে যে যদি কোনো তথ্য দূষণ ঘটে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। অর্থাৎ এই জিনিসটা যদি মানে তারা মনে করে যে না, তাদের সঙ্গে কোনো রকম একটা সম্পর্ক ছিল বা এই জাতীয় কিছু প্রশ্ন থাকে, এগুলো দূর হয়ে যাবে। এরপর আমরা জানি যে ডক্টর আসিফ নজরুল সাহেব, তাকে নিয়েও কথা আছে। তিনি কি করতেন, তাকে বলা হয়েছে যে যে আন্দোলনের সময় যে গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে, এক পার্টিকুলার গোয়েন্দা সংস্থা, তার সঙ্গে তার যোগাযোগ ছিল। কেন এটা বলা হয়? কেনই বা বলা হয় যে এই যে দ্য ডেইলি স্টার এবং আমাদের প্রথম আলো, এই পত্রিকাদের সঙ্গে মানে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ আছে বা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ ছিল, খুব ক্লোজ তারা ছিল। এই কথাগুলো কেন বলা হয়, এর সত্যতা কতটুকু, এটা যাচাই করার জন্যে এই প্রশ্নগুলো উত্তর আমাদের খোঁজা দরকার। আমি বলছি না যে
যেটা বলা হচ্ছে সেটা সত্য, কিন্তু আমাদের জানতে হবে, নইলে ওই যে বললাম দূষণ রয়ে যাবে এখানটায়। এরপর আমরা দেখলাম বেশ কদিন আগে আমাদের মানে যে সরকার, বর্তমান সরকার 100টার উপর আমাদের যে পণ্য আছে এখানটায়, এমনকি সার্ভিস যেটা আর কি সেবা, তার উপরে সেবা পণ্য সেখানে তারা ভ্যাট বসিয়েছে। এবং এই প্রেক্ষিতে চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি একটা মানে সংবাদ সম্মেলন করলেন এবং সেখানে আমাদের জ্ঞান দিলেন যে উনি আমরা করেছেন এটা যেহেতু আমাদের বাংলাদেশে ট্যাক্স টু জিডিপি রেশিওটা খুবই কম এবং এটা না বাড়ালে এখানটা উন্নয়ন সম্ভব না ইত্যাদি ইত্যাদি। এবং এটাও বললেন যে এটা IMF-এর চাপে করা হয়নি, যদি আমার মানে স্মৃতিশক্তি যদি আমাকে বিট্রে না করে, ফেল না করে, তাহলে কিন্তু আমি এটা শুনেছি, মনে হচ্ছে যে তিনি এই কথাই বলেছিলেন যে মানে এটা IMF-এর চাপে না। কিন্তু সব কিছু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এটা এর পেছনে একটা চাপ ছিল। কারণগুলো আমি বলছি। কারণ এই যে একটা প্রথম কারণ হলো যে এই যে ভ্যাটটা বসানো হলো, এই ভ্যাটে কি আমাদের খুব বেশি একটা অর্থনৈতিক লাভ হবে? কারণ আমরা দেখেছি ভ্যাট কালেকশন করার ব্যাপারে অসুবিধা রয়ে গেছে, সব ভ্যাট তো আমরা ঠিকমতো পাই না, এবং কতখানি করলে সত্যিকার অর্থে উন্নতি হবে। একটা বলা হয় যে 15% পর্যন্ত যদি হয় তাহলে ভালো, তো সেটা আমাদের বাংলাদেশে অনেক কম, ট্রু, কিন্তু এই যে ভ্যাটটা বাড়ানো হলো এতে কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষতি হবে। আমরা জানি যে এই মানে মাসে আমাদের অনেক মানুষ পভার্টি লাইন যেটা আছে অর্থাৎ দারিদ্র্য সীমার অনেক নিচে চলে গেছে। একটা প্রজেকশনে বলা হচ্ছে যে মানে বাংলাদেশে এই আগামী জুলাইয়ের মধ্যে মানে যেটা আমাদের দারিদ্র্য সীমার নিচে মানুষ 7%-এর মতো মানুষ চলে আসবে। তো এই প্রেক্ষিতে যদি এখানে এই ভ্যাটটা বসানো হয়, সেটা কি সঠিক কাজ হয়েছে? এই ট্যাক্সের ব্যাপারে, ভ্যাটের ব্যাপারে অনেক রকম প্রশ্ন আছে। উনি তো আমাদের জ্ঞান দান দিলেন, আমরা কৃতার্থ হলাম, কিন্তু বাদ সেজেছে যারা ইকোনমিস্ট আছেন, মানে বড় বড় ইকোনমিস্ট, তারা অর্থাৎ অর্থনীতিবিদ, তারা বলেন যে এই যে ট্যাক্স যেটা আর কি কর, এই বা জিডিপি যেটা, এই জিডিপিটা কিন্তু মানে যদিও এটা একটা রিলায়েবল বটে একটা মেজার করার জন্যে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক কি অবস্থা সেটা পরিমাপ করার জন্য একটা মানে তো এটা ইয়ার্ডস্টিক বলা যেতে পারে। তো তবু এখানে অনেক ভুল রয়ে গেছে, অনেক ত্রুটি রয়ে গেছে। কারণ এখানে আমরা সমস্ত যে আমরা ডেটাগুলো পাই, এটা সব ডেটা তো পাওয়া যায় না, মানে আমরা তো সব কিছুই পেতে পারি না। তারপর এখানে আরও অনেক অ্যানোমালিজ রয়ে গেছে। এখানে মানুষের যেটা দরকার, মানুষের শান্তি, মানুষের যেটা কল্যাণ, এইমূলক যে কাজে অনেক কাজই কিন্তু এর মধ্যে আসে না, অর্থাৎ এই জিডিপির মধ্যে আসে না। অথচ আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করে বসেন, ধরেন আপনি একটা কারে, খোদা না খাস্তা আপনি কারে একটা অ্যাক্সিডেন্ট করলেন, জিডিপি ভালো হয়ে গেল, জিডিপির একটা আপনি কন্ট্রিবিউট করলেন অ্যাক্সিডেন্ট করে। অর্থাৎ ওখানে অ্যাক্সিডেন্টের কারণে আপনার গাড়ির মানে পার্টস বদলাতে হবে, নতুন গাড়ি কিনতে হবে, অথবা গাড়ির মানে এটাকে মেরামত করতে হবে, কিছু টাকা পয়সা লেনদেন হবে। অর্থাৎ এই জিডিপির ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক লেনদেন যে ব্যাপারটা আছে এইটা। তো এইটা করার জন্য কি দেখা গেল যে এর জন্য আপনার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথচ আপনার জিডিপিটা ভালো হলো। তো জিডিপির এই সমস্ত সমস্যা রয়ে গেছে। তারপর যেটা আমি বললাম যে ট্যাক্স টু জিডিপি যে রেশিওটা, এটা মানে একটা, যদি ওরা বলে যে তারা ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে 15% থাকলে ঠিক আছে বা তার উপরে হতে হবে, কিন্তু এইটা মানে সবসময় ঠিক না। এবং কোন প্রেক্ষিতে এটা হবে, কিভাবে হবে, তো এই জিনিসগুলো জানা দরকার। তো এখন ব্যাপারটা হলো, তারপরে সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের যে সাধারণ মানুষ, আমরা দেখতে হবে যে তাদের যে অবস্থা বর্তমানে, আমি তো বললাম একটু আগে যে পভার্টি লাইনের নিচে চলে গেছে অনেক মানুষ। তো এই ট্যাক্সটা যেটা ভ্যাটটা যেটা বসানো হয়েছে,
এটা ওদের উপরে চাপ পড়বে। ভ্যাটে কী হয়েছে দেখা যাচ্ছে যে একটা বিস্কিটের উপরে ভ্যাট, একটা মানে একটা লেবার অর্থাৎ সে একটা যে দিনমজুর, যদি সে একটা দুপুরের ক্ষুধা লাগছে, কিছুই নাই, একটা বিস্কিট খেয়ে পানি খেয়ে সে তার ক্ষুণ্ণিবৃত্তি করছে, অর্থাৎ তার একটা লাঞ্চ হচ্ছে, আমাদের ভাষায় যেটা লাঞ্চ বলি, সে লাঞ্চ করছে, সেটাও আপনি সুযোগ দিচ্ছেন না, কারণ বিস্কিটের দাম বাড়িয়ে দিয়েছেন। ফলের কথা নেই বা বললাম, আঙ্গুর ফল তো ওদের কাছে বহু আগে থেকে টক, এখন সব ফলই টক করে ফেলেছেন, সেখানে মানে মানে আমের উপর পর্যন্ত ভ্যাট, সব ফলের উপর ভ্যাট আপনি দিয়ে দিয়েছেন। তো এই জিনিসগুলো করার পেছনে যে মানে আমি বললাম যে একটা তথ্য একটা ঘাটতির ব্যাপার রয়ে গেছে, অর্থাৎ এই জিনিসটা বোঝা দরকার যে আমরা কেন কোন পরিস্থিতিতে এই ট্যাক্সটা বাড়াতে পারি। আমি বলছি না যে ট্যাক্স বাড়ানো যাবে না, বাড়ানো উচিত না, কিন্তু তার একটা সময় থাকতে হবে, তার একটা প্রেক্ষিত থাকতে হবে, একটা বুঝতে হবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে। ট্যাক্স জিডিপির ব্যাপারে তো অনেক মন্তব্য রয়ে গেছে, এনাদের না জানার কথা না। যেমন রবার্ট এফ কেনেডি উনি বলতেন যে এই যে জিডিপি যে ব্যাপারটা, এটা মানে ইট ডাজ এভরিথিং এক্সেপ্ট দ্যাট হুইচ মেক্স লাইফ ওয়ার্থওয়াইল, অর্থাৎ এটা সব কিছুই করে, একমাত্র জীবনকে অর্থবহ করার যে ব্যাপারটা আছে, এই কাজটা এই জিডিপি করে না। আর তাছাড়া নোবেল লরিয়েট যিনি আছেন অর্থাৎ স্টিগলার্স, উনি বলেছেন যে এই যে জিডিপি, এটা সবসময় সব ক্ষেত্রে কিন্তু কাজ দেয় না। এটা মানে এটা যেটা জিডিপির ব্যাপারটা, এটা ইট ডাজন্ট টেক ইনটু অ্যাকাউন্ট এভরিথিং দ্যাট ম্যাটার্স, এইটা করে না। তো এখন এই কথাগুলো বলে আমরা কি করছি, এই গরিবদের উপরে এই বোঝাটা আমরা চাপিয়ে দিচ্ছি। তাছাড়া আরও ব্যাপার আছে, এই যে ট্যাক্সের কথা বলা হয়, এই ট্যাক্সটা যদি আমরা যেটা অলরেডি আছে এইটা যদি সরকারের যেটা প্রাপ্য সেটা ঠিকমতো পেত, তাহলে কিন্তু অনেক উন্নতি হতো। আমরা জানি কেন পায় না, এটা ওপেন সিক্রেট আর কি। যারা ট্যাক্স আদায় করেন তাদের ব্যাপারে আপনারা সতর্ক হতে পারতেন। এছাড়াও আরও এই ট্যাক্স নিয়ে এটা অনেককে আনা যেতে পারে, যারা অনেকে বাইরে আছে, গ্রামাঞ্চলে তো বড় বড় লোক আছে, মানে ধনী লোক আছে, অনেক বিঘা জমি আছে, এদেরকে আনা যেতে পারে। অনেক ব্যাপার আছে যেটা করা যেতে পারত, এটা না করে এই ভ্যাটটা না বসিয়ে। যাই হোক, এর ফলে একটা জিনিস হয়েছে, সেটা হলো যে এই বর্তমান সরকার যেটা, এটা তো অলরেডি আনফর্চুনেটলি একটা মানে জনপ্রিয়তা হারিয়েছে এবং হারাতে যাচ্ছে আরও বেশি করে, আর এই কারণে তো জনপ্রিয়তা হারাবে। একটা ব্যাপার হলো যে এই ট্যাক্সের ব্যাপারে আমি যতটুকু জানি এ পর্যন্ত কিন্তু খুব বেশি একটা উচ্চবাচ্য হয়নি, যেটা আগে হতো, অর্থাৎ পলিটিক্যাল পার্টিস থেকে এটা মানে মিছিল টিছিল করা হতো, এগুলো হয়নি কারণ দেখছি তো বাহ ভালোই তো হলো, এই সরকার এটা যদি করে আমাদের তো পরে আমাদের করতে হবে না, সুতরাং এদের উপর দিয়ে ঝড়টা চলে যায়। কিন্তু এই যে মানে জনপ্রিয়তা হারাচ্ছে সরকার, এই সরকার তো দুদিন পরে থাকতে পারে না, কিন্তু এর ফলে হবে কি, এই ছাত্ররা যারা একটা নতুন দল করতে চাচ্ছে বা করেছে অলরেডি, তো এরা কিন্তু অলরেডি তো আমরা দেখেছি যে এদের মধ্যে একটা বিভেদ আছে, বিভিন্নভাবে আমরা দেখেছি, তো এদের জনপ্রিয়তাটা কমে যাবে, অনেক কমে যাবে। তো সেই জিনিসটা কিন্তু এদের ভাবা দরকার ছিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের যে অবস্থা, সেটা এখনও ওই আগের মতোই বৈদেশিক মানে আমাদের সম্পর্কের ব্যাপারে অনেকটা আগের মতোই আছে, বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে। আমরা জানি যে বিপ্লবটা ঘটেছে, এই বিপ্লবের তখন কিন্তু ওই বৈদেশিক ব্যাপারটাও ছিল, অর্থাৎ ভারতের যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে কিন্তু এরা সোচ্চার হয়েছিল এই সমস্ত বিপ্লবীরা। এখন আমরা তো স্বাধীন হয়েছি, বিপ্লবী সরকার তো হলো না, তারপর এরা তো একটা যারা সরকার আছে তারা তো কোনোভাবে একটা কিছু মানে ইলেকশন টেনশন দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার।
তো এখন বাংলাদেশ হয়তো একটা ইলেকশন হবে হবে হয়তো না, এটা হতে বাধ্য হতে হবে, নাও হতে পারে বলা যায় না, যদি অন্য পরিস্থিতির একটা অন্যরকম আমূল পরিবর্তন ঘটে। সব কিছু সম্ভব এই বিপ্লব পরবর্তী পর্যায়ে। তো এখানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের একটা ব্যাপার রয়ে গেছে। এটা আমরা জানি যে একটা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখাটা একটা মানে খুবই দরকার, সব দেশের জন্যই দরকার এটা। আর বিশেষ করে আমাদের যে দেশ, আমরা এত ছোট দেশ, আমাদের বিরাট একটা প্রতিবেশী দেশ ভারত, তার সঙ্গে আমরা শত্রুতা করে তো টিকতে পারবো না, সুতরাং তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কিন্তু এই সম্পর্ক ভালো রাখার ব্যাপারে আমরা কতটুকু মানে মাথা নত করতে পারি? আমরা তো আরেক শেখ হাসিনাকে আনতে পারি না, সেই সরকার আনতে পারি না, হ্যাঁ, আমরা এটা করতে পারি না। কিন্তু ভারত একটা লক্ষণ রেখা টেনে দিয়েছে আমাদের জন্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। প্রথম কথা হলো যে আমরা এমন কিছু বলবো না যেটা ভারতের বিরুদ্ধে চলে যায়। এরপর হলো যে আমরা এমন কিছু প্রকাশ করব না যেখানে ভারতের সম্পৃক্ততা থাকতে পারে বা আছে, যেমন বিডিআর হত্যাকাণ্ড, অথবা এমনকি হতেও পারে এই সাগররুনি হত্যাকাণ্ডের। এরপর আমরা পাকিস্তানের সঙ্গে মেলামেশা করব, কিন্তু খুব বেশি মাখামাখি করতে পারবো না। তারপর এই জাতীয় অনেক কিছু শর্ত রয়ে গেছে। তো এখন এই যে লক্ষণ রেখা, এই লক্ষণ রেখা মধ্যে থেকে কি আমরা একটা সুসম্পর্ক রাখতে পারবো? এটা সম্ভব? ভারতকে বুঝতে হবে যে একটা স্বাধীন সার্বভৌম দেশের পক্ষে এই জাতীয় শর্ত মেনে চলা সম্ভব না। এখানে উভয়ের প্রতি একটা শ্রদ্ধা বোধ থেকে সম্পর্ক স্থাপন করতে হবে, এবং সেই যদি জেস্চারটা ভারত দেখাতে পারে তবেই একটা সম্পর্ক ভালো হবে, নইলে প্রয়োজন বোধে আবার একটা নতুন বিপ্লব ঘটবে, আবারও দেখা হবে।